साथियों, मैं आज चुनाव आयोग के सभी कर्मचारी भाई बहनों को, जो भी मतदान से जुड़े प्रक्रिया के सारे कर्मी थे, साथ साथ विशेष तौर पर सुरक्षा बलों का भी मैं आज बहुत बहुत अभिनंदन करता हूं। भारत के लोकतंत्र की गरिमाओं को बनाए रखने में आप सबका योगदान इतिहास हमेशा हमेशा याद रखेगा। एक समय भारतेर मानचित्र जुड़े जादेर दापट छिलो सेई आंचलिक राजनीतिर दिन की शेषेर पथे 2024 इंडिया जोट राष्ट्रीय शासकेर कपाले भाঁজ फेलेছিল। 2026 एसे सेई जोटই কি এখন सिर्फ इतिहासेर एक अबान्तर फुटनोटे परिणत हलो। ममता बंदोपाध्याय যখন ভোট লুঠের আর্তনাদ করছেন আর অন্যদিকে প্রধানমন্ত্রী যখন নির্বাচন কমিশনকে জয়ের অভিনন্দন জানাচ্ছেন, তখন প্রশ্ন তো জাগেই যে সাধারণ মানুষের ভোটের দাম ঠিক কতটুকু। একদিকে আঞ্চলিক দলগুলোর ধ্বংসস্তূপ আর অন্যদিকে রূপলী পর্দার এক নতুন নায়কের উদয়। ভারত কি তবে এক ভয়ঙ্কর রাজনৈতিক শূন্যতার দিকে এগোচ্ছে? কেন্দ্রীয় শাসক পক্ষকে আটকানোর মতন আর কোনো প্রতিরোধী শক্তি রইল কি? আজকে আমরা ব্যবচ্ছেদ করব সেই কৌশলের যা নিঃশব্দে বদলে দিচ্ছে ভারতের গণতান্ত্রিক মানচিত্র। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। খুব ভেবে চিন্তে নামটা রাখা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, সংক্ষেপে INDIA, আরো সংক্ষেপে ইন্ডিয়া। 2024 লোকসভা নির্বাচনে এই জোটই বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 32টি আসনে টেনে নিচে নামিয়ে দিয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে রাষ্ট্রপতি সরকার গড়ার আমন্ত্রণ না জানানো পর্যন্ত টানা 3 দিন নরেন্দ্র মোদী প্রকাশ্যে আসতেই পারেননি। কিন্তু সেই সময় থেকেই চিত্রনাট্য বদলাতে শুরু করে। বিজেপি বোধহয় তখনই ঠিক করে নিয়েছিল, না আর কোনো সমঝোতা নয়। তার ফলাফল একে একে যেন তাসের ঘর, ভেঙে পড়ল বিরোধীদের দুর্গ। শুরুটা হয়েছিল মহারাষ্ট্র দিয়ে। শিবসেনা আর এনসিপি কে কার্যত অস্তিত্বহীন করে দেওয়া হলো। 24 লোকসভায় যারা দাপট দেখিয়েছিল মাত্র 5 মাসের মধ্যে বিধানসভায় এসে তাদের আসন সংখ্যা হু করে নেমে গেল। হরিয়ানাতেও প্রায় একই বৃত্তান্ত। জয়ের স্বপ্ন দেখা কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হলো। এরপর নজর গেল দিল্লির দিকে। অরবিন্দ কেজরিওয়াল ধরাশায়ী হলেন। বিহারে তেজস্বী যাদবের অবস্থা এমন হলো যে তিনি কার্যত ঐতিহাসিক এক পরাজয়ের সাক্ষী থাকলেন। এমন হার যা আগে বিহার দেখেনি। বাকি ছিলেন মাত্র 2 জন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় আর MK স্ট্যালিন। ভাবা হয়েছিল পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুর দুর্গে বুঝি কেউ ফাটল ধরাতে পারবে না। কিন্তু আজ পরিস্থিতি দেখুন। মমতা আর স্ট্যালিন কেবল দলগতভাবে হারেননি, নিজেদের আসনও তারা বাঁচাতে ব্যর্থ হয়েছেন। 2024 সালে লোকসভায় তৃতীয় বৃহত্তম দল হিসেবে যখন সমাজবাদী পার্টি আত্মপ্রকাশ করলো, তখন অখিলেশ যাদবের শরীরী ভাষায় এক অন্যরকম দাপট ছিল। কিন্তু প্রশ্নটা এখন 2027 নিয়ে। সেই দাপটের কিছুটাও কি আর টিকবে? ইন্ডিয়া জোটের দিকে তাকিয়ে দেখুন। দিশেহারা উত্তাল সমুদ্রের মাঝে উদ্ভ্রান্ত নাবিক এক একজন। 80-র দশকের শেষে কংগ্রেস জামানার অবসানের পর এই দেশ দীর্ঘ সময় ধরে আঞ্চলিক রাজনীতির ছত্রছায়ায় ছিল। শিবসেনা, আকালি, RJD সবাই আজ ইতিহাস। নীতিশ কুমার, তিনি এখন বিজেপির ছায়া মাত্র। মায়াবতী রাজনীতি থেকে উধাও। ওড়িশায় নবীন পট্টনায়ক বিজেপির ঝড়ে খড়কুটোর মতন উড়ে গেছেন। তেলেঙ্গানায় BRS কিংবা কর্ণাটকে JDS সবাই আজ বাতিলের খাতায়। এনসিপি তো টুকরো টুকরো হয়ে এখন শিবরাত্রির সলতের মতন টিমটিম করে জ্বলছে। এই তালিকায় এবার ঢুকে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। দলটা শেষ পর্যন্ত কতদিন ঐক্যবদ্ধ থাকে বা থাকতে দেওয়া হয়, সেটাই বড় প্রশ্ন। একই প্রশ্ন আজ DMK কে নিয়েও। তামিল রাজনীতিতে আন্দোলনের সামান্য ইতিহাস ছাড়াই রূপলী পর্দা থেকে উড়ে এসে থালাপতি বিজয়ের এই উত্থান কি স্রেফ একটা বুদবুদ, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রণনীতি? আড়ালে কার টাকা খেলছে বা কারা মগজ দিচ্ছে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও একটা নাম কিন্তু স্পষ্ট, তিনি প্রশান্ত কিশোর। তিনি চেয়েছিলেন বিজয় জিতুক, তার দল তামিলাগা ভেটেরি কাজাঘাম বা টিভিকে জিতুক। জিতেও গেল। রাহুল গান্ধী নিজেও ফোন করে বিজয়কে শুভেচ্ছা জানালেন। কিন্তু ট্র্যাজেডিটা দেখুন, যে রাহুল তরুণের জয়গান গাইছেন, তিনিই কি বুঝছেন
যে এই নতুন ঢেউ আসলে তার নিজের ভোটেরই পুরনো স্তম্ভগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আঞ্চলিক দলগুলোর এই মৃত্যু ঘণ্টা কি তবে বিজেপির জন্য একচ্ছত্র রাজত্বের পথ প্রশস্ত করে দিল? বঙ্গ রাজনীতিতে ইতিহাস রচনার পর দলের সদর দপ্তরে ধুতি পাঞ্জাবি পরে এসেছিলেন নরেন্দ্র মোদী। চোখে মুখে ছিল আত্মতুষ্টির স্পষ্ট ছাপ। প্রধানমন্ত্রী বললেন, বৃত্তটা সম্পূর্ণ হলো। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্র গেরুয়া পতাকা উঠছে। একদিকে প্রধানমন্ত্রীর বিজয়োল্লাস, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাহাকার, যিনি দাবি করছেন অন্তত 100 আসন লুট হয়েছে। একে জয় বলে না, এটা গণতন্ত্র নয়। 100টা সিট লুট করেছে, more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. It's a immoral victory, not moral victory. বিজেপি সদর দপ্তরে যখন গেরুয়া আবির উঠছে তখন সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। ইতিহাসে সম্ভবত এই প্রথম কোন রাজ্যে জয়ের পর প্রধানমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন। ধন্যবাদ দিলেন ভোট প্রক্রিয়ায় যুক্ত আমলা আর আধা সামরিক বাহিনীকে। মোদিজি বললেন, ভারতের গণতন্ত্রের মর্যাদা রক্ষায় তাদের অবদান ইতিহাস মনে রাখবে। খেয়াল করুন নরেন্দ্র মোদীর রাজনীতির ধরনটা। তিনি সীমান্তে সৈন্যদের মাঝে থাকুন কিংবা রাজনৈতিক মঞ্চে, জাতীয়তাবাদ আর গণতন্ত্রকে তিনি এমনভাবে মিশিয়ে দেন যে বিজেপির জয় আর দেশের জয় একাকার হয়ে যায়। তার বয়ানে বিজেপি জিতলে সেটা জনগণের জয়, আর বিরোধীরা হারলে সেটা যেন গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধীদের পরাজয়। কি অসাধারণ ন্যারেটিভ! কিন্তু এই জৌলুসের আড়ালে যখন আমরা ইন্ডিয়া জোটের অন্তর্জনী যাত্রার কথা বলছি, যাদের বিজেপি তাচ্ছিল্য করে ইন্ডি জোট বলে, তখন আমাদের বুঝতে হবে সমীকরণটা আসলে কোথায় বদলে গেল। এই ইন্ডিয়া জোটের অন্যতম কারিগর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি একা দাঁড়িয়ে, তার কণ্ঠে হারের যন্ত্রণার সঙ্গে ঝরছে তীব্র ক্ষোভ। তিনি বলছেন, এটা কি কোনো জয়? এটা অনৈতিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায় যতই হাহাকার করুন, দিন শেষে বলতে হচ্ছে এটা গণতন্ত্রের উৎসব। ভারত তো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তাই না? আর আমাদের দেশে গণতন্ত্র মানেই তো কেবল ভোট। এখানে মানুষের মাথা পিছু আয় কত, শিক্ষা বা স্বাস্থ্য পরিষেবা কোথায় গিয়ে ঠেকেছে তা নিয়ে গণতন্ত্র মাপা হয় না। গণতন্ত্র মাপা হয় ইভিএম এর বোতামে। ইন্ডিয়া জোটের শক্তি কি ছিল? ছোট ছোট আঞ্চলিক দলের ভোট কুড়োনো, জোটবদ্ধ হওয়া আর পাটিগণিতের হিসেবে বিজেপিকে টেক্কা দেওয়া। 2024-এর লোকসভায় এই অঙ্কটা মিলে গিয়েছিল। আর ঠিক তখনই বিজেপি বুঝে গিয়েছিল এবার আর কোনো আপোষ নয়। পাটিগণিত যদি কাজ করে তবে সেই খাতাটাই ছিঁড়ে ফেলতে হবে। শুরু হলো এক নতুন যুদ্ধ, যেখানে নীতি নৈতিকতার চেয়েও বড় হয়ে উঠল ক্ষমতা দখলের নিখুঁত ছক। আর কোনো সমঝোতা নেই। কথাটার মানে খুব পরিষ্কার, এখন থেকে শুধু জয় আর জয়। এত বড় দল, অগণিত কর্মী, আর যখন পুরো সিস্টেম হাতের মুঠোয়, তখন কাজটা কোন লেভেলে হচ্ছে ভাবুন। ভারতে এখন শুধু রাজনৈতিক নয়, এক বিশাল সামাজিক পরিবর্তনের প্রক্রিয়া চলছে। আর এই যজ্ঞে দেশের প্রতিটি প্রতিষ্ঠান সামিল। নির্বাচন, ওটা তো স্রেফ একটা হাতিয়ার, যা আপনাকে জয়ী ঘোষণা করে সাংবিধানিক ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়। একবার সেই ক্ষমতায় বসার পর যুক্তিতর্ক সব অর্থহীন। স্ট্যালিন গলা ফাটিয়ে বলতে পারেন যে ভারতের উন্নয়ন হার 7.5% হলেও তামিলনাড়ুর হার 11%, কিন্তু দিন শেষে তাকে হারতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় অপরাধ ব্যুরোর ডেটা দেখিয়ে বলতে পারেন যে উত্তরপ্রদেশের চেয়ে বাংলায় অপরাধ কম। কলকাতা দেশের অন্যতম সুরক্ষিত নগরী, কিন্তু তাতে কি? তাকেও হারতে হবে। সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েও শিবসেনা বিচার পায়নি। নির্বাচন কমিশনের কাছে হাহাকার করেও এনসিপি গুরুত্ব পায়নি। এই যে একপাক্ষিক লড়াইয়ের তালিকা, এখানে ইন্ডিয়া জোট কোথায়? কোথাও নেই। আর ঠিক এই শূন্য স্থান থেকেই জন্ম নিচ্ছে এক নতুন সমীকরণ। রূপলী পর্দার এক নায়ক, এখন রাজনীতির নতুন সেনাপতি বিজয়। ভাবা যায়, কোনো আন্দোলন নেই রাজপথে, কোনো দীর্ঘ সংগ্রাম নেই, নেই কোনো বড় পলিটিক্যাল মুভমেন্ট, অথচ এক ঝটকায় তামিলনাড়ুর মানুষ তাকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার সামনে এনে দাঁড় করালো। 2024-এর ফেব্রুয়ারিতে যে টিভিকে তৈরি হয়েছিল, তারা আম্বেদকর, পেরিয়ার আর কামরাজকে নিয়ে কথা বলছিল তামিল জাতীয়তাবাদ নিয়ে। লোকে প্রথম তাদের শক্তি
টের পেল। 2025 সেপ্টেম্বরে যখন তাদের সভায় পদপিষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হলো, তারপর যখন দিল্লির নির্দেশে বিজয়ের বিরুদ্ধে মামলা শুরু হলো, লোকে বুঝলো রূপলী পর্দার নায়ক এবার রাজনীতির কঠিন পিচে নামছেন। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা দেখুন, যে দ্রাবিড় রাজনীতির দুর্গে বিজেপি এত বড় সংগঠন নিয়েও ঢুকতে পারছিল না, কংগ্রেস সেখানে দিশেহারা ছিল। সেখানে বিজয় এক লহমায় সব ওলটপালট করে দিলেন। আঞ্চলিক রাজনীতির পুরনো স্তম্ভগুলো যখন ভেঙে পড়ছে, তখন কি এই গ্ল্যামার আর পপুলিজমই হবে আগামীর বিকল্প? ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন নায়ক আমরা আগেও দেখেছি। আসাম গণপরিষদ যখন তৈরি হয়েছিল, কলেজ পড়ুয়ারা তরুণরা রাজপথে নেমে তাদের মধ্যে থেকে একজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রফুল্ল মহান্ত। দিল্লিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় এসেছিলেন, কিন্তু আজ না কেউ প্রফুল্ল মহান্তকে মনে রেখেছে, না কেউ আজ কেজরিওয়ালকে নিয়ে চর্চা করছে। মানচিত্র চোখ বুলিয়ে দেখুন, পাঞ্জাবে ভগবন্ত সিং মান, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, আর পূর্ণ মর্যাদা না পাওয়া কাশ্মীরে ওমর আবদুল্লাহ। এই তিন আঞ্চলিক প্রতিরোধী শক্তিই তো টিকে রয়েছেন। বিজেপি এক অভিনব রাজনৈতিক পরীক্ষা চালাচ্ছে। রাজ্য স্তরের প্রতিটি নেতৃত্বকে একই সুতোয় গেঁথে দিল্লি থেকে নিয়ন্ত্রণ করার এই মডেল এখন ভারতের নতুন বাস্তবতা। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা এখানে খেয়াল করুন, যে বিরোধী দলগুলো ইভিএম নিয়ে প্রশ্ন তুলল, সুপ্রিম কোর্টে গেল, তারা শেষমেশ সেই ব্যবস্থার মধ্যেই নির্বাচনে লড়াই করে পুরো প্রক্রিয়াটাকে লেজিটিমাইজ করে দিল। আপনি শোরগোল তুললেন, দুর্নীতির অভিযোগ আনলেন, কিন্তু মাঠ ছাড়লেন না। ফলাফল, আপনার পরাজয়ই সেই ব্যবস্থাকে আরো শক্তিশালী করলো। নির্বাচন কমিশন নিয়ে বাংলার রাস্তায় যে স্লোগানগুলো উঠছে, সেগুলো কি কেবল হারের জ্বালা, নাকি এর গভীরে গণতন্ত্রের এক ক্ষয়িষ্ণু রূপ লুকিয়ে রয়েছে? বিরোধীরা অভিযোগ তুলছে, কিন্তু দিন শেষে ময়দানে নেমে ভোটও লড়ছে। আর ঠিক এইখানেই বিজেপির বড় জয়। আপনি যখন ব্যবস্থার বিরুদ্ধে লড়েও সেই ব্যবস্থার অধীনেই ভোটে হারছেন, তখন আপনি ঘুরিয়ে নির্বাচন কমিশন আর ইভিএম এর বিশ্বাসযোগ্যতাকেই শিলমোহর দিচ্ছেন। একটু ভেবে দেখুন, কেরলে কংগ্রেস জিতলো, বাংলায় বিজেপি জিতলো, আবার তামিলনাড়ুতে বিজয়ের নতুন দল বাজিমাত করলো। পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু একটাই, যেখানে বিজেপি মূল খেলোয়াড় নয়, সেখানে অন্য কেউ জিতলে ধরে নেওয়া হচ্ছে বিজেপির এন্ট্রি কেবল সময়ের অপেক্ষা। বাংলার কথা মনে আছে? মাত্র 10 বছর আগে 3 থেকে 4% ভোট, আর গোটা 3 আসন থেকে শুরু করে আজ বিজেপি 2/3 আসন পেয়ে চালকের আসনে। কেরালাতে বিজেপি জেতেনি ঠিকই, তবে 10 বছর আগে পশ্চিমবঙ্গে যেটা হয়েছিল, এবার কেরালামেও নিজের চারাগাছটি পুঁতে দিল বিজেপি। আজ ভারত এক দেশ এক নির্বাচনের চেয়েও বড় কোনো পরিস্থিতির দিকে এগোচ্ছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, বিরোধী শিবিরের কাছে এমন কোনো ভিশন নেই যা আম জনতাকে নতুন করে স্বপ্ন দেখাবে। ইন্ডিয়া জোটের আঞ্চলিক নেতৃত্বের দিকে একটু তাকিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর বাংলায় রাজত্ব করলেন, কিন্তু স্থায়ী কোনো প্রতিষ্ঠান কি করতে পেরেছেন? নীতিশ কুমার 2 দশক বিহার শাসন করলেন, কিন্তু বিহার কি তার প্রাপ্য পেল? শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশে 20 বছর ক্ষমতায় ছিলেন, বড় কোনো পরিবর্তনের ছাপ কি রাখতে পেরেছেন? জনগণ আজ হিসেব চাইছে, আর সেই হিসেবের গরমিল থেকেই তৈরি হচ্ছে শূন্যস্থান, যা ভরাট করছে দিল্লি। আঞ্চলিক দলগুলো আজ নিজেদের প্রাসঙ্গিকতা হারাচ্ছে, কারণ তারা উন্নয়নের চেয়ে টিকে থাকার রাজনীতিতেই বেশি ব্যস্ত ছিল। আর যখন আপনি আঞ্চলিক শক্তিদের ব্যর্থতার খতিয়ানে দাঁড়াবেন, তখন একটা বড় প্রশ্ন হয়ে উঠবেই, গত 12 বছরে ভারতে এমন কি তৈরি হলো যা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে? উত্তরটা সম্ভবত উন্নয়ন নয়, উত্তরটা হলো রাজ্যের পর রাজ্যে বিজেপির বিজয় রথ আর প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের ছাঁচে গড়ে নেওয়ার এক চরম রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে গণতন্ত্রের 4th পিলার আজ মৌন, আর প্রতিষ্ঠানগুলো স্বাধীনতার স্বাদ ভুলে দিল্লির নির্দেশের অপেক্ষায় বসে থাকে। ট্র্যাজেডিটা হলো, প্রশ্ন করার জায়গাটাই আজ বিলুপ্ত। আপনি যেমন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারতেন না, বিহারে নীতিশ কুমার বা মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাতে পারতেন না, তেমনি আজ কেন্দ্রকেও কোনো প্রশ্ন করা চলে না। এটাই কি তবে সেই মেনস্ট্রিম ইন্ডিয়া যার পরিচয় আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে? আসুন তবে উৎসবে মেতে উঠি, আনন্দ করুন। রাজনীতির আঙিনায় এক নতুন নায়কের অভিষেক হয়েছে, উদযাপন করুন। পশ্চিমবঙ্গের তথাকথিত অরাজকতা শেষ হয়ে গেছে,
উল্লাস করুন। কেরালাম থেকে বামপন্থীদের পাঠ চুকে গেছে। এই দেশে আজ আর কোনো লাল ঝান্ডা নেই। কংগ্রেস আরও একটা রাজ্য পেয়েছে, সেই খুশিতেও না হয় একটু মেতে উঠুন। প্রধানমন্ত্রী স্বয়ং যখন আধা সামরিক বাহিনী আর নির্বাচন কমিশনকে জয়ের কৃতিত্ব দিয়ে অভিনন্দন জানাচ্ছেন, তখন সাধারণ মানুষের আর কি বা করার আছে? দিন শেষে প্রশ্নটা আর জোটের নয়, প্রশ্নটা খোদ গণতন্ত্রের অস্তিত্বের। বিরোধী ইন্ডিয়া জোট এখন কোথায়? উত্তরটা হলো কোথাও নেই। যারা ভেবেছিলেন পকেটে রাখা ভোট ব্যাংক দিয়ে ক্ষমতার ভাগিদার হবেন, আজ তারা দিশেহারা। পরের নিশানায় কে? নিশ্চিতভাবেই উত্তরপ্রদেশ। একজন ইন্ডিয়া জোটে অখিলেশ যাদবের ভূমিকা এখনো অনেক বড়, কিন্তু হাওয়া যেদিকে বইছে তাতে অখিলেশের কেল্লা কতদিন অটুট থাকবে বলা মুশকিল। ক্ষমতার এই দাবার বোর্ডে রাজা মন্ত্রীরা বদলে যায়, কিন্তু বোর্ডটা কি একই থাকে? আজকের আলোচনা শেষ করার আগে তিনটি প্রশ্ন আমি আপনাদের বিবেকের কাছে রেখে যেতে চাই, যা কোনো দল বা আদর্শের চশমা দিয়ে নয়, একজন সাধারণ নাগরিকের নির্মোহ দৃষ্টি দিয়ে দেখা প্রয়োজন। প্রথম প্রশ্ন, আমরা কি তবে এক দেশ এক দল এমন একটি ব্যবস্থার দিকে নিঃশব্দে এগিয়ে যাচ্ছি, যেখানে বিরোধীদের ভূমিকা কেবল নামমাত্র গণতান্ত্রিক উপস্থিতি বজায় রাখা? আঞ্চলিক দলগুলোর এই পতন কি সত্যিই তাদের ব্যর্থতা, নাকি এমন এক কৌশলী ব্যবস্থার পরিণাম যেখানে অসম লড়াইয়ে নামতে তারা বাধ্য হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, উন্নয়ন বনাম ভোট, এই সমীকরণে উন্নয়ন কি আজ গৌণ হয়ে পড়ল? স্ট্যালিন বা মমতার মতন মুখ্যমন্ত্রীরা যখন তথ্যের পাহাড়ে নিজেদের সুশাসন প্রমাণের চেষ্টা করেন, কিন্তু ভোটের মেশিনে তার প্রতিফলন ঘটে না, তখন বুঝতে হবে সাধারণ মানুষ কি তবে কাজের চেয়েও বড় কোনো ন্যারেটিভ বা ভাবাবেগের মোহে বন্দী? তৃতীয় এবং সবচেয়ে কঠিন প্রশ্ন, ইভিএম বা নির্বাচন কমিশনকে যখনই বিরোধীরা কাঠগড়ায় তোলে, তখনই তারা কেন আবার সেই একই ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশ নিয়ে তাকে বৈধতা দেয়? লড়তে লড়তে হেরে যাওয়া, নাকি হেরে গিয়েও ব্যবস্থার অংশ হয়ে থাকা? বিরোধী রাজনীতির এই দ্বিচারিতা কি শেষমেশ একচ্ছত্র ক্ষমতার পথকেই আরো প্রশস্ত করে দিচ্ছে না? বিজয় উৎসবের আবির যখন বাতাসে ওড়ে, তখন সাধারণ মানুষের মনে এই প্রশ্নগুলো কি আদৌ কোনো জায়গা পায়, নাকি আমরা কেবল জিতে যাওয়া পক্ষের উল্লাসে নিজেদের কণ্ঠস্বর মিলিয়ে দিতেই অভ্যস্ত হয়ে পড়ছি? ভেবে দেখবেন, কারণ উত্তরগুলো আপনার হাতে না থাকলেও প্রশ্ন করার অধিকারটুকু এখনো আপনার। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।